আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। I am sorry. Sorry for everything. Please forgive me. Why? আমার তোমার সাথে ওইভাবে কথা বলা উচিত হয়নি, তাই সবকিছুর জন্য সরি। তুমি সবকিছু ভুলে যাও, এখন থেকে আমরা বন্ধু হলাম, ওকে? গরিবের কি বন্ধু হতে পারে? আমি তো ক্ষেত বেড়ার কাউয়া। কেন হতে পারে না? গরিবরা কি মানুষ হয় না, নাকি তারা ইচ্ছে করেই গরিব হয়? সবাই তো আল্লাহর সৃষ্টি। আনিশার কথাটা আমার সত্যি অনেক ভালো লাগলো। তাকে বিশ্বাস করতে ইচ্ছে করছে। সে প্রমাণ করলো সবাই এক হয় না। আমি হ্যাঁ বলে দিলাম। তারপর আমি রুমে চলে আসলাম। আনিশা আমাকে তার সাথে কথা বলার জন্য বলেছিল, কিন্তু আমার মাথা ধরেছিল, তাই চলে আসলাম। রুমে এসে দেখি নাসিব কল করেছে। আমি কলটা রিসিভ করলাম। তার সাথে অনেক কথা বললাম। তারপর ফ্রেশ হয়ে সময় দেখলাম, এখন রাত 8:37 বাজে। তাই ভাবলাম একটু ঘুরে আসি ছাদ থেকে। যেই ভাবা সেই কাজ। তাই আমি ছাদে আসছিলাম, হঠাৎ আমার কানে ভেসে আসলো একটা আওয়াজ। কণ্ঠটা আনিশার। কথাটা ঠিক এমন ছিল, তোরা শুধু দেখ ওই কুত্তার বাচ্চার আমি কি অবস্থা করি। আমি মনে করলাম এটা হয়তো এমনি কাউকে বলছে। আমি ছাদের এক কোনায় দাঁড়িয়ে আছি। তানিশা আমার পাশে এসে দাঁড়ালো আর বলল, তা কি মনে করে এখানে আসা হলো শুনি? আসলে ঘরে থাকতে ভালো লাগছিল না, তাই আসলাম। আপনার সমস্যা হলে বলেন, আমি এখান থেকে চলে যাচ্ছি। কথাটা বলেই আমি হাঁটা শুরু করলাম। পিছন থেকে আনিশা আমার হাতটা ধরে বলল, সমস্যা তো আমার একটা আছে, তবে তুমি আমাকে আপনি করে বলছো কেন? আমাকে এখনো ক্ষমা করতে পারোনি, তাই না? না না আপু, ছি, আপনি এমন কথা কেন বলছেন? আমার কি সে ক্ষমতা আছে? আমি কারো উপর কখনো রেগে থাকি না। তাহলে এখন থেকে আমাকে আর আপনি করে বলবে না, তুমি করে বলবে, কেমন? এরপর যদি আর একবার আপু বা আপনি করে বলো, গলা টিপে মেরে ফেলবো। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। তারপর আমি আর আনিশা অনেক কথা বললাম। তারপর একসাথে খেতে গেলাম। চাচা চাচি আমাদের একসাথে দেখে খুশি হলেন। আজ সবাই একসাথে রাতের খাবার শেষ করে যার যার রুমে গেলাম। আমি রুমে এসে আব্বু আম্মুর সাথে কথা বলে ঘুমাতে যাব, এমন সময় আনিশার কথাগুলো আমার মনে হতে লাগলো। সত্যি আনিশা অনেক ভালো, আর ভালো হবেই না কেন? আমার চাচা চাচি যে এত ভালো। ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছি ঠিক নেই। সকালে কারো ডাকে ঘুম ভাঙল। চোখ মেলে দেখি আনিশা। আমি মনে হয় স্বপ্ন দেখছি, তাই আবার ঘুমিয়ে গেলাম। হঠাৎ মনে হলো টিনের চাল দিয়ে পানি পড়ছে। তাই আমি তাড়াতাড়ি উঠে হাতের কাছে যা ছিল তা বিছানার উপর রাখলাম। আরে, আমি তো ভুলেই গেছি আমি চাচার বাড়িতে আছি। এখানে তো বৃষ্টি পড়ার কথা না। সামনে তাকিয়ে দেখি আনিশা জগ হাতে দাঁড়িয়ে আছে। আমি লজ্জা মাখা কণ্ঠে বললাম, এই সব তোমার কাজ? আনিশা হাসতে হাসতে শেষ। তার হাসিটা যে এত সুন্দর তা বলে বোঝাতে পারবো না। আমি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। আনিশা বিষয়টা বুঝতে পেরে বলল, তুমি রেডি হয়ে নিচে আসো, নাস্তা করে কলেজে যাব। এটা বলেই আনিশা চলে গেল। অজান্তেই আমারও মুখে হাসি ফুটে উঠল। তারপর নাস্তা করে বেরিয়ে গেলাম কলেজে। আমি আর আনিশা একটা গাড়িতে যাচ্ছি। আনিশা গাড়ি ড্রাইভ করছে। চাচা কাল রাতেই সব ব্যবস্থা করে রেখেছেন। আনিশা আমাকে নিয়ে কলেজের খানিকটা দূরে নামাই দিয়ে বলল, একটা রিক্সা করে আসো। আমিও তাই করলাম। তারপর প্রিন্সিপালের রুমে গিয়ে আমার পরিচয় দিলাম। তিনি আমার চাচাকে ফোন দিয়ে আমার ভর্তি কনফার্ম করলেন। সেই দিন ক্লাস করে আবার একই জায়গাতে আনিশার সাথে দেখা। সে আমাকে দেখে বলল গাড়িতে আসতে। আমিও গাড়িতে উঠলাম। তারপর সকালের ঘটনাটা জানতে চাইলাম। তাই সে বলল একটা ফ্রেন্ডকে নাকি নিতে যাওয়া লাগে। আমাদের বেশ ভালোই বন্ধুত্ব হয়ে যায়। আর আমি প্রতিদিন এক জায়গাতে নামতাম আর উঠতাম কলেজের পথে। এইভাবে কয়েক মাস পার হয়ে গেল। আমাদের পরীক্ষার রেজাল্ট দিল। আমি ফার্স্ট ক্লাসে পাশ করেছি, আর আনিশা কোনো রকম পাশ করে, যার ফলে চাচা একটু রাগ হয় আর আনিশাকে বকা দেয়। এতে আনিশার রাগ আমার উপর আরও বেড়ে যায়। তার মধ্যে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। তারপর সে ভাবতে থাকে কিভাবে আমার উপর তার প্রতিশোধ নিবে। আনিশা রেগে তার রুমে চলে যায় আর ভাবতে থাকে কিভাবে আমাকে অপমান করে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া যায়। আনিশা আর সেই দিন তার রুম থেকে একটুর জন্যও বের হলো না।
সেদিন কোনো রকম কেটে গেল। আনিশা সারাদিন সারা রাত ভেবে একটা বুদ্ধি বের করলো, আর তার সেই বুদ্ধিতে মাঠে নেমে পড়ল। সকালে ঘুম থেকে উঠে দেখলাম আমার রুমের সামনে চাচা দাঁড়িয়ে আছে। আমি তাড়াতাড়ি উঠে চাচার কাছে গেলাম। চাচা বলল, তুমি কি আজ কলেজে যাবা? চাচা, আমার না শরীরটা খারাপ করছে, তাই ভাবছি আজ কলেজে যাব না। চাচা আমার কাছে এসে কপালে হাত দিয়ে বলল, তোমার তো অনেক জ্বর এসেছে। চাচা তেমন কিছু না, একটু পরেই ঠিক হয়ে যাবে। এমনটা আমার মাঝে মাঝে হয়। ও, চাচা আপনি কি কিছু বলবেন? তুমি কি আনিশাকে একটু পড়াতে পারবে? ও তো পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারছে না, তাই ভাবলাম তুমি যদি একটু গাইড করতা। আচ্ছা চাচা, আমি পড়াবো। আপনি এখন খুশি তো? আমি অনেক খুশি হয়েছি। আর তুমি যদি পারো তাহলে কাল থেকে পড়াতে শুরু করে দাও, কেমন? জি আচ্ছা। আমি একটু ফ্রেশ হয়ে নিচে গেলাম আমার হাতে তৈরি করা বাগানটাই। সেখানে গিয়ে গাছে পানি দিলাম। তারপর রুমে গিয়ে একটা কাজ করছিলাম, এমন সময় আনিশা আসলো। রাফি, তোমাদের সাথে আমার কথা আছে। বলো। এখানে বলা যাবে না, আমার সাথে তোমাকে যাওয়া লাগবে। তুমি এখন রেডি হয়ে আসো, তোমাকে নিয়ে একটা জায়গায় যাব। কিন্তু। কোনো কিন্তু না, তোমাকে যেতেই হবে। আনিশা, তুমি আমাকে কয়েক মিনিট সময় দাও, আমি নাস্তা করে রেডি হয়ে তোমার সাথে যাব। তোমাকে আমি নাস্তা করাবো, এখন চলো। তারপর আমি আর আনিশা গাড়িতে করে অজানা গন্তব্যে চলা শুরু করলাম। আমার জন্য অজানা, কিন্তু আনিশা চিনে। বেশ কিছুক্ষণ গাড়ি চলার পর একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামালো। অনেক বড় রেস্টুরেন্ট। আমি আর আনিশা ভিতরে প্রবেশ করলাম। আনিশা আর আমি রেস্টুরেন্টের শেষ টেবিলে গিয়ে বসলাম। আনিশা খাবার অর্ডার দিল। আমি চুপচাপ বসে আছি মাথা নিচু করে, কারণ আনিশাকে আজ অনেক সুন্দর লাগছে। সাদা ড্রেস, কালো খোলা চুল, সামনে হালকা বাদামি করা ঠোঁটে আমার কাছে সত্যি অসাধারণ লাগছে। আমার কথা ছিল, তুমি এইভাবে নিচে তাকিয়ে থাকলে কিভাবে বলবো? তুমি বলো, আমি শুনছি। দেখো, তোমাকে একটা কথা বলি, আমি কোনো ভঙ্গিমায় যাচ্ছি না, তোমাকে সরাসরি বলছি। এটা বলেই আনিশা আমার হাত ধরে ফেলে। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। আমি তোমাকে ভালোবাসি, জানি তুমিও আমাকে ভালোবাসো। আনিশার কথাটা শেষ হওয়ার আগেই খাবার চলে আসলো। আমি আনিশাকে আর কিছু না বলতে দিয়ে, আপনি এগুলো কি বলছেন? আপনি কোথায় আর আমি কোথায়? আপনার কোথাও ভুল হচ্ছে, আর আমি আপনাকে কোনো দিনও ভালোবাসতে পারবো না, আমাকে মাফ করবেন। এটা বলেই আমি চলে আসতে যাব, তখন আনিশা বলে, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আচ্ছা, আমাকে না ভালোবাসার একটা কারণ বলো, আমি আর তোমাকে বিরক্ত করব না। আর আমি কোন দিক দিয়ে কম? আমার সব কিছুই আছে, কি নেই আমার? টাকা, সম্পদ সব আছে। আমি শুধু তোমাকে চাই রাফি, শুধু তোমাকেই চাই। এটা আমার দ্বারা সম্ভব না, আর আমি গরিব। আপনারা কত বড় লোক, আমি কোনোভাবেই চাচা চাচিকে কষ্ট দিতে পারবো না, ক্ষমা করবেন। আপনার সাথে আপনাদের মতো বড় লোকের ছেলেকেই মানায়, আমাকে নয়। কথাটা বলতে আমার যত দেরি, আনিশার সাথে সাথে খাবারের প্লেট থেকে চাকু নিয়েই তার হাতের এক জায়গায় কেটে দেয়। ধার না থাকায় খুব একটা বেশি কাটে নাই। আমি সাথে সাথে তার হাত থেকে চাকু ফেলে দিয়েই টিস্যু দিয়ে হাতে চেপে ধরলাম। আনিশাকে অনেক কষ্টে গাড়িতে বসিয়ে দিয়ে আমি ফার্মেসি থেকে তুলো, ব্যান্ডেজ আর স্প্রিন্ট নিয়ে আসলাম। তার হাতে ওইগুলো দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু সে কিছুতেই বুঝতে চাচ্ছে না, শুধু কান্না করেই যাচ্ছে। আর একটা কথাই বলতে থাকছে, আমাকে ভালোবাসতেই হবে। আমি কোনো উপায় না পেয়ে বললাম, আমাকে কিছুদিন সময় দেওয়া লাগবে। তুমি সময় নাও, কিন্তু আমার উত্তর কিন্তু হ্যাঁ চাই। যদি না বলো তাহলে আমি নিজেকে শেষ করে দিব। আমি কিছু না বলে বাড়িতে যেতে বলে গাড়িতে উঠলাম। আনিশা গাড়ি চালাচ্ছে আর আমার দিকে তাকাচ্ছে। আমি আর একবারও আনিশার দিকে তাকাইনি। বাড়িতে আসলাম, এসেই আমার রুমে গেলাম আর ভাবতে লাগলাম কি থেকে কি হয়ে গেল। দুপুরে আর গেলাম না খেতে, তাই আনিশা আসলো আমাকে ডাকতে। আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও যেতে হলো, কারণ খুব জেদি মেয়ে। আমার সামনাসামনি চেয়ারে আনিশা বসলো। আমি আমার মতো খাওয়া শুরু করলাম। আমার যেন কেমন কেমন লাগছে। কি হয়েছে? বাবা মনে হয় আমার পায়ের ওপর দিয়ে বিড়াল গেল, তাই ভয় পেয়েছি। ও, খাও। ভালো কথা মনে পড়লো, আজ থেকে রাফি তোমাকে পড়াবে। তোমার কি কোনো সমস্যা আছে? না বাবা, আমি তোমাকে এটা বলবো ভাবছিলাম, তার আগেই তুমি বলে দিলা। এটা বলেই আনিশা একটা শয়তানি হাসি দিল, যা আমার ভালো লাগেনি। আমি কোনো কথা না বলেই তাড়াতাড়ি খাওয়া শেষ করে আমার রুমে গেলাম। আমার খুব ঘুম পাচ্ছে, তাই ঘুমিয়ে গেলাম। সন্ধ্যায় ঘুম ভাঙলো, তাই ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে দেখি চাচি আমার রুমে।
চাচি কিছু বলবেন? বাবা আনিশাকে পড়াবে না? এই তো যাচ্ছি, আমার কোনো ইচ্ছা নেই আনিশাকে পড়ানোর। আমি রুমে ঢোকার আগে দরজায় নক করলাম। ভেতরে আসো। আমি গেলাম, দেখলাম আনিশা বসে আছে টেবিলে। বসো। আনিশা আমাকে চেয়ার দেখিয়ে দিয়ে বলল। আমি বসলাম আর থেকে পদার্থ বই বের করতে বললাম। আমি বায়োলজি পড়বো না, তাই আমি প্র্যাকটিক্যালও করব না। তাহলে কি পড়বা? রাফি, আজ আমি তোমাকে শিখাবো। বলেই আনিশা আমাকে কিস করতে লাগলো। আমি তাকে ধাক্কা দিয়ে ওখান থেকে বের হয়ে গেলাম। বের হতেই চাচি আমাকে বলে, এত তাড়াতাড়ি পড়া শেষ? আজ শুধু পড়া দিলাম, কাল থেকে ভালো করে পড়াবো। এটা বলে চলে আসলাম। আমার নিজেরই খারাপ লাগছে, কেন যে রংপুর ছেড়ে আসলাম ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে আনিশা আসলো আর বলল, কি হলো, তুমি ওইভাবে চলে আসলা কেন? তোমার কি ভালো লাগেনি? কাছে আসো, আরেকটা দেই। দেখো, আমার এগুলো ভালো লাগে না। আমি তোমাকে বোনের মতোই দেখি। তুমি যদি ভালো করে পড়তে চাও তাহলে পড়াবো, না হলে আমাকে এখান থেকে চলে যেতে হবে। আনিশা কিছু না বলে চলে গেল, মনে হয় কষ্ট পেয়েছে। আমি সন্ধ্যায় তার রুমে নক করে প্রবেশ করলাম। সে এখন চুপ করে বসে আছে। আমি তাকে পড়া দিলাম। সে কোনো বাড়তি কথা বলেনি, এটা আমার ভালোই লাগলো। এইভাবেই আমার দিন যাচ্ছে। আমাদের আবার পরীক্ষা শুরু হলো। এই কয়েকদিনে আমিও আনিশাকে মনে মনে ভালোবেসে ফেলেছি। পরীক্ষার সময় আমি আর আনিশা একসাথে অনেক পড়তাম। এইভাবে আমি ওকে পড়াতাম। আমাদের দিনকাল ভালোই চলছিল। পরীক্ষা শেষ হলো, আমি আর আনিশা বসে আছি, ছাদে গল্প করছি। এমন সময় আনিশার ফোনে একটা কল আসে, তাই সে চলে যায়। আমি ছাদে থেকে কিছুক্ষণ পর নেমে যাই। রাতে শুয়ে শুয়ে ভাবছি কাল আনিশাকে মনের কথা খুলে বলবো। এভাবে বুকে চেপে আর রাখতে পারছি না। তারপরের দিন আমি আনিশাকে আমার মনের কথা বলতে তার রুমে যাই। সে আমাকে দেখে অবাক হয়, কারণ আমি শুধু তাকে পড়ানোর সময় তার রুমে যেতাম। কিছু বলবে? হুম। বলে ফেলো। আমি তোমার সাথে মিশতে মিশতে কখন যে তোমাকে নিয়ে মনে মনে ভাবতে শুরু করেছি জানি না। হয়তো আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি আনিশা। আমি তাকে আমার মনের কথাগুলো বললাম। আমার কথা শুনে আনিশা হো হো করে হেসে উঠল। আমি কিছু বোঝার আগেই দরজাটা লক করে দিল। আমার কাছে এসে বলতে লাগলো, আমি এই দিনটার জন্যই অপেক্ষায় ছিলাম, কি করে তোকে আমার জালে ফাঁসানো যায়। এটা বলেই আনিশা আবারও হাসতে শুরু করে। আমি কিছুটা ঘাবড়ে যাই। আনিশা কি বলছে এইসব? তার মানে আমি কি মিথ্যা মায়ায়, মিথ্যা ভালোবাসায় পড়েছি আমি? এইসব ভাবতে ভাবতে আনিশা আমার কাছে চলে আসে, একেবারে কাছে। কাছে এসেই তার হাত আমার গালে রাখলো। মনে করেছিলাম আমার সাথে মজা করে ওই সব বলেছিল, তাই আমি গাল ফুলিয়ে হাসতে যাব এমন সময় আনিশা তার নখ দিয়ে আমার গাল আঁচড়ে দিল। ওহ কি ব্যথা, বলে বোঝাতে পারবো না। আমি আনিশার হাত ধরে নিলাম শক্ত করে। তারপর বললাম, আনিশা তুমি এমন করছো কেন? তুমি তো আমাকে ভালোবাসো, তাহলে কেন এমন অদ্ভুত ব্যবহার করছো আমার সাথে? কথাটা বলার সাথে সাথেই আনিশা বলতে শুরু করলো, ভালোবাসা? তোর মতো ছেলেকে ভালোবাসা যায়? তোরও তো কুকুর, কুকুরকে একদিন খাবার দিলে তারা মালিকের গোলাম হয়ে যায়, আর তুই আমার গোলাম না। তোকে গোলাম বানালে তো আমারই ক্ষতি, কারণ তোকে আমি এই বাড়িতে থাকতে দিব না। কিন্তু কেন? আমার কি কোনো দোষ হয়েছে? আমি কি কোনো খারাপ কাজ করেছি? আমি অন্যায় করে থাকলে আমাকে শাস্তি দিন। আপনার কাছে হাত জোড় করছি, আমাকে বাড়ি থেকে বের করে দিয়েন না। দরকার হলে আমি বাড়ির যে কোনো এক কোণে কুকুরের মতো পড়ে থাকব, তাও আমাকে এইভাবে তাড়িয়ে দিয়েন না। আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই। তো আমি কি করব? আমাকে তুই কি করতে বলিস? আমার কথার উপর কথা বলিস? তোর তো অনেক সাহস হয়েছে দেখছি। বলেই আনিশা কি যেন খুঁজতে লাগলো। আমি তাকিয়ে দেখি চাবুক। তারপর আনিশা কোনো কথা না বলেই আমাকে চাবুক নিয়ে মারতে লাগলো। আমি না পারছি সইতে, না পারছি চিৎকার করে কান্না করতে। চিৎকার যেন বাইরে না চায়, তাই আমি আমার হাত দিয়ে মুখ চেপে ধরে আছি। আমি ব্যথায় মাঝে মাঝে আঁতকে উঠছি, কিন্তু কিছুই করতে পারছি না। আমার শরীরে খুব ব্যথা করছে। কোনো রকম নিজেকে ধরে রেখেছি। আমার শরীর দিয়ে যে রক্ত বের হচ্ছে তা বেশ বুঝতে পারলাম। না, আমি আর পারছি না। আনিশা আমাকে আর এইভাবে মেরো না, আমার খুব কষ্ট হচ্ছে। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমার ভালোবাসা কিন্তু মিথ্যা না, সত্যি সত্যি ভালোবেসেছি। তুমি আমাকে একেবারেই মেরে ফেলেও। আনিশা কিছুটা শান্ত হলো,
তারপর বলতে শুরু করলো, তোর মতো ছোট লোকের বাচ্চা আমার বাড়ির কুকুর হওয়ারও যোগ্য না। তুই কেমনে ভাবলি তোরে আমি ভালোবাসি? কুকুরের দল বড় লোক দেখে লোভ সামলাতে পারে না। আমার চোখের সামনে আসলে তোকে যে আমি কি করব আমি নিজেই জানি না, তবে তোর ভালো কিছু হবে না এটা বলে দিলাম। তাহলে এতদিন কি শুধু ভালোবাসার নামে অভিনয় করে এসেছো? আরে যা তো, কানের কাছে ভ্যান ভ্যান এই সব সময় শুনতে ভালো লাগে না। আজ আমার অনেক ভালো লাগছে, আমি আমার প্রতিশোধ নিতে পারলাম। কথাটা বলার সাথে সাথেই কাকে যেন ফোন দিল দিয়ে। হ্যাঁ বাবু, তুমি কোথায় জানো বাবু? আজ অনেক খুশি আমি। তুমি এখনই চলো, আমি ঠিকানা মেসেজ করে দিচ্ছি। আমার সামনেই কথাগুলো বলল। আমি বুঝতে পারলাম তার মনে হয় মনের মানুষকে এইসব বলল। আমি আর আমার চোখের পানি লুকাতে পারলাম না, সরাসরি আমার রুমে এসে কাঁদলাম। চোখের পানি শুকিয়ে গেল, আমার মনের আগুন এখনো জ্বলতে থাকলো। সারা রাত আমার ঘুম আসলো না। আজান হচ্ছে, নামাজ পড়তে যাব। অজু করে বের হয়ে দেখি আনিশা রুমে এখনো আলো জ্বলছে। তাই আমি দেখার জন্য দরজায় নক দিলাম। কয়েকবার নক দেওয়ার পর দরজা খুলল, আর খোলার সাথে সাথেই আমার দুই গালে দুটো চড় মেরে বলতে লাগলো, কুত্তার বাচ্চা, এখানে কি? ছোট লোকের বাচ্চা, ভাগ এখান থেকে। শালা তোর মতো লুচ্চা আমি একটাও দেখিনি। আমার চড় মারার কারণে ঠোঁটটা কেটে গেছে। আনিশার কথায় তার থেকে বেশি কষ্ট হচ্ছে, তাই আমি একটু মুচকি হাসি দিয়ে বললাম, রাতে তো ঘুমাওনি, এখন না ঘুমালে শরীর খারাপ করবে। এটা বলে চলে আসলাম। চোখের পানি মুছতে মুছতে রুমে এসে নামাজ পড়ে দোয়াতে আনিশার ভালোর জন্য দোয়া করতে লাগলাম। চোখের পানি যেন থামছে না। এইভাবে চলতে থাকে আমার দিন। আনিশা আমাকে কষ্ট না দিলে তার দিন যেত না। এখন আমাকে কলেজে অপমান করে, সবার সামনে চড় মারে। আমাকে কখনো তার চাকর বানায়, আবার কখনো তার গোলাম। কখনো আমাকে মানুষ বলে মনে করেই না। আমি আমার আব্বু আম্মুর কথা ভেবে এই বাড়ি থেকে কোথাও যেতে পারি না। আমার চাচা ব্যবসার কাজে দেশের বাইরে গেছে। আমার হাতে লাগানো গাছগুলো বেশ সুন্দরভাবে বেড়ে উঠছে। প্রতিদিনই পানি দেই। আনিশা আগের থেকে অনেক পাল্টে গেছে। চাচির সাথেও এখন খারাপ ব্যবহার করে। চাচি সুযোগ পেলেই অপমান করে দেয়। একদিন আমি আর চাচি বসে গল্প করছিলাম, এমন সময় আনিশা আসে, আমাকে আর চাচিকে দেখে দাঁড়িয়ে যায়। এই ছোট লোক তো আর এক ছোট লোকের সাথে গল্প করছে, হাউ ফানি। এটা বলেই তার রুমে চলে যায়। আনিশা আমাকে আর চাচিকে উদ্দেশ্য করে বলল, চাচি। আনিশার কথা শুনেই কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে গেলেন। আমার এখন আর কিছু হয় না, অভ্যাস হয়ে গেছে। কিন্তু চাচির জন্যই খারাপ লাগলো। আমাদের এইচএসসি পরীক্ষার 1 মাস 13 দিন সময় আছে। আমার একটা নোট কিনে রাখবে গণিতের। তাই বাসা থেকে বের হলাম। বের হয়ে দেখলাম আনিশা আর একটা ছেলে বাইকে করে যেন কোথায় গেল। আনিশা এত রাতে কোথায় যেতে পারে? আর ওই ছেলেটাকে তো আমি চিনি, ও খুবই খারাপ ছেলে। আমি কিছু না ভেবে একটা ট্যাক্সিতে উঠে তাদের ফলো করতে লাগলাম। ফলো করতে করতে দেখলাম তারা একটা নির্জন একটা বাড়ির ভিতর ঢুকলো। আমি কিছু বুঝতে পারলাম না, ছেলেটার উদ্দেশ্য ভালো না। তারা বাড়ির ভিতর ঢুকে গেল, আমিও তাদের পিছু পিছু ঢুকলাম। সেখানে ভীষণ অন্ধকার ছিল, তাই অত ভালো মতো কিছু বোঝা যাচ্ছে না। আমি হঠাৎ একটা রুমের সামনে এসে থমকে দাঁড়ালাম, কারণ সেখানে আলো ছিল, আর ছিল কেমন অদ্ভুত গোঙানোর আওয়াজ। আমি ভয়ে ভয়ে রুমের ভিতর প্রবেশ করেই আমার চোখ দুটো পড়ে যাওয়ার মতো অবস্থা, কারণ ছেলেটা আনিশাকে বন্দি করে তার জামা কাপড় খুলে দিচ্ছে, আর আনিশার মুখে কাপড় দিয়ে আটকানো আছে, যার ফলে সে চিল্লাতে পারছে না। আনিশার সাথে সাথে ছেলেটাও আমাকে দেখে ফেলেছে, তাই আমি বাধ্য হয়েই তাদের সামনে চলে আসি। আর ছেলেটা আমাকে দেখেই বন্দুক বের করে নিল। আমি এখন কি করব ভাবছি। ও পেয়েছি। আমি ছেলেটাকে উদ্দেশ্য করে বললাম, তুমি কি শুধু আনিশাকে একাই ভোগ করবে? আমারও অনেক দিনের ইচ্ছা, আমাকে তোমার বন্ধু করে নাও, তোমারই ভালো হবে। ছেলেটা কিছু একটা ভাবছে। আনিশা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, হয়তো নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। তুই ঠিক বলেছিস, এই মেয়েটা যা জিনিস না, একে একা খেয়ে শেষ করা যাবে না। তোকে ভাগ দিব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? তাকে একটা থাপ্পড় মার, শালির কি তেজ, আর সব তেজ গুঁড়ো করে দেব। আমার খারাপ লাগলেও কিছু করতে পারছি না, তাই তার কথায় একটা থাপ্পড় মারি। এতে আনিশারও কিছু করার নেই। আমি তাকে থাপ্পড় মেরে দিলাম। বিশ্বাস করেন, আমার অনেক কষ্ট হয়েছে। মনে হচ্ছে আমার বুক ফেটে
হার্ট বের হয়ে যাচ্ছে। আমি ছেলেটাকে বললাম, আমরা এখন একটু মজা করি, আছে নাকি ওই সব? আরে আছে, আমার বাড়ি এখানে, সব আছে। এটা বলেই পাশের রুমে গেল, আর আমি তখন ওর পিছু গেলাম। আর ও রুমে যাওয়া মাত্রই আমি ওকে বাইরে থেকে লক করে দেই। ছেলেটাকে আটকে দিয়ে আমি সাথে সাথেই পুলিশকে ফোন দিয়ে জানিয়ে দিলাম। আনিশার কাছে গিয়ে দেখি ও হতাশ হয়ে গেছে। আমি সাথে সাথেই ওকে বাঁধন থেকে মুক্ত করে আমি ওকে নিয়ে বাড়িতে চলে আসি। ওকে মনে হয় এমন কিছু খাওয়ানো হয়েছে যার কারণে ও কেমন যেন করছে। আমি আর আনিশা কোনো মতে বাড়িতে পৌঁছালাম। তারপর বাড়িতে গিয়েই দেখি চাচি বসে আছে। আনিশার এমন অবস্থা দেখে বলে, কি হয়েছে? তারপর আমি বললাম, আমি আর তানিশা একটু বাইরে ঘুরতে গেছিলাম, আর আনিশার একটু মাথাটা ঘুরছে। ওকে ওর রুমে রেখে শুয়ে দিয়েই চাচি আর আমি আমাদের রুমে গেলাম। সকালে কারো চিৎকারে আমার ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি আনিশা আর চাচি আমার রুমের সামনে। তাই আমি তাড়াতাড়ি উঠে গেলাম। দরজার কাছে যেতেই চাচি আমাকে ঠাস করে একটা চর বসিয়ে দিল। গাল অনেক ব্যথা করছে। আমি কিছু বুঝতে পারলাম না, তাই অবাক হয়ে তাদের দিকে চেয়ে আছি। একবার তানিশার দিকে চেয়ে আছি, আবার চাচির দিকে। এমন সময় চাচি আমার কলার ধরে বলতে লাগলেন, তোকে আমি কত বিশ্বাস করে আমার এই বাড়িতে থাকতে দিলাম, আর তুই আমার বিশ্বাসের এমন মূল্য দিবি? আমি ভাবিনি কোনো দিনও। তুই আমার সব বিশ্বাস নষ্ট করলি। তোকে কত ভালোবেসেছিলাম, তোকে কোনো দিনও আমার অন্য চোখে দেখিনি, আর তুই কি করলি? আমার মেয়েটার সর্বনাশ করলি। আমি চাচির কথা শুনে আকাশ থেকে পড়লাম। উনি কি বলছেন এগুলো? আমি আবার আনিশার সাথে কি করলাম? আনিশাকে তো অসম্মানের হাত থেকে আমি বাঁচালাম। তাহলে কি আনিশা আমাকে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য এসব করছে? চাচি আমাকে বাড়ির বাইরে বের করে দিলেন। আমি কোথায় যাব? আমার তো কেউ নেই এই অচেনা জায়গায়। আর আমার মনে হয় চাচি হয়তো এমনি আমার উপর রাগ করে আছে, তাই হয়তো এমনটা করছে। রাগ কমে গেলে আবার আমাকে বাড়ির ভিতরে নিবে, তাই আমি বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছি। সকালে নাস্তাও হয়নি। আজ মনে হচ্ছে রোদের তাপ অন্য দিনের থেকে বেশি। অনেকক্ষণ হলো দাঁড়িয়ে আছি, না কেউ আসছে না। তাই ভাবলাম একটু দেখে আসি ভিতরে কিছু হচ্ছে নাকি। যেই ভাবা সেই কাজ, বাড়ির ভিতরে ঢুকলাম। ঢুকতেই আনিশা আমাকে দেখে তার হাতে গ্লাস ছিল, আর সেটা আমার দিকে ছুঁড়ে দিল। আমি কিছু বোঝার আগেই আমার কপালে লেগে আমার কপাল কেটে গেল, আর সাথে সাথেই রক্তে আমার জামা পুরো লাল করে দিল। আমি অবাক দৃষ্টিতে আনিশার দিকে তাকিয়ে আছি, কারণ এই সেই মেয়ে যে আমাকে এত ভালোবাসতো। আমি না খেলে সেই খেত না। আমি রাতে ঘুমালে মাঝে মাঝে আমার বুকে মাথা রেখে ঘুমাতো, আর আমার একটু কষ্ট দেখতে পারতো না। আমার জ্বর আসলে সারা রাত আমার পাশে থাকতো, মাঝে মাঝে ঘুরতে নিয়ে যেত। এইসব ভাবছি তখন আনিশা, আম্মু দেখো, এই ছোট লোকের বাচ্চাটা আবার এসেছে। ছোট লোকের সাহস দেখো আম্মু, আমার এত বড় ক্ষতি করো আমার সামনে কেমন করে তাকিয়ে আছে। কুত্তার বাচ্চাকে বাড়ি থেকে বের করে দাও। আনিশার কথা শুনে চাচি আসলো, আর আমার মনটা ভেঙে গেল। দয়া করে আমাদের তো এখন একা থাকতে দে। আমাদের তো যা সর্বনাশ করার করে দিয়েছিস, এখন আর আমাদের কষ্ট দিস না। তুই আমাদের চোখের সামনে থেকে যা। তোর মতো ছোট লোক আর নিচু মনের মানুষকে আমরা দেখতে চাই না। কিন্তু চাচি, আমার অপরাধটা, এটা বলার সাথে সাথে চাচি আমার গালে থাপ্পড় বসিয়ে দিল। আমি অবাক হয়ে চাচির দিকে তাকিয়ে আছি। এবার সত্যি কষ্টে আমার বুকটা ফেটে গেল। আমি আর আমার চোখের পানিটা ধরে রাখতে পারলাম না। আমি কাঁদতে কাঁদতে চাচির পা ধরে বলতে লাগলাম, চাচি, আপনারা ছাড়া আমার আর কে আছে বলুন? আমি তো এই শহরের কিছুই চিনি না, আর আমি সত্যি অসহায়ের মতো হয়ে যাব। আমি আনিশার কোনো সর্বনাশ করিনি, তবুও আপনারা না হয় আর 2টা মাস আমাকে থাকার সুযোগ দেন। কথা দিচ্ছি, আমার পরীক্ষাটা শেষ হলেই চলে যাব। আমাকে থাকতে দেন, সারাদিনে না হয় একবেলা খেতে দিবেন, আমাকে বাড়ি থেকে বের করে দিয়েন না। আমি শেষ পর্যন্ত আনিশার পাও ধরলাম, কিন্তু আমাকে থাকতে দিল না। আর এই দিকে আমাকে তাদের বাড়ি থেকে বের করে দিল একটা কুকুরের মতো। আরে ভাই, আমার দোষ কি জানেন? আমরা গরিব, আমরা ছোট লোক। আরও একটা দোষ, মানুষের ভালো করতে নেই। যদি করেন তাহলে তার ফল আপনাকে পেতেই হবে। তাই আমিও পেলাম। আমার কি দোষ ছিল? আমি এখন কার কাছে যাব? কি করব? আমার যে মা বাবার স্বপ্নটা পূরণ করতে হবেই, এইসব ভাবছি আর হাঁটছি। এমন সময় একটা বড় গাছের নিচে আসলাম, সেখানে হেলান দিয়ে বসলাম।
আর সাথে সাথেই বৃষ্টি শুরু হয়ে যায়। আজ অনেক কষ্ট হচ্ছে। নিজের ভালোবাসার মানুষটাও আমাকে বিশ্বাস করতে পারল না। সেদিন খুব ভিজলাম। রাতে বৃষ্টি থামলো, কিন্তু আমার জ্বরটা থামলো না। কারণ সারা দিন না খেয়ে আছি, তার উপর আবার কপাল ফেটে গেছে। কোনো রকম সকাল হলো, পকেটে হাত দিয়ে দেখি মোবাইল নাই। তাই নিজের মান সম্মান বাদ দিয়ে মোবাইলটা আনতে আনিশার বাড়িতে গেলাম। আনিশার বাড়িতে গিয়ে দেখলাম দারোয়ান চাচা দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই আমার কাছে আসলো। আমি চাচাকে সালাম দিয়ে আমার ফোনটা আনার জন্য বললাম। বেশ কিছুক্ষণ পর চাচা আসলো। আমি মোবাইল ফোনটা নিয়ে হাঁটা ধরলাম। চাচা ডাক দিল, বাবা দাঁড়াও। আমি পিছনে তাকিয়ে দেখলাম চাচা নিজেই আমার কাছে এসে আমাকে কিছু টাকা দিলেন। অনেক না করার পরও আমাকে জোর করে দিলেন। আমি টাকাগুলো নিয়ে আসলাম। আমি টাকা দিয়ে কিছু কিনে খেলাম। আমার গন্তব্য এখন ওই বড় গাছটার নিচে। আমি হাঁটছি, দূর থেকে মনে হচ্ছে ওটা আনিশা। আমি দাঁড়িয়ে গেলাম। হ্যাঁ, ওটা আনিশাই। আনুষা ক্লিনিকের সামনে দাঁড়িয়ে আছে। কেন, কিছু হয়েছে নাকি আনিশার? একটু কি দেখা করে আসবো নাকি? না থাক, কি মনে করবে। কিন্তু আনিশা এখানে কি করছে? আনিশার সামনে একজন মহিলা দাঁড়ালো। তার মুখ দেখতে পারছি না, তাও মনে হলো ওটা চাচি হবে। চাচি আর আনিশা গাড়িতে উঠে চলে গেল। আমি কৌতূহল বশত ক্লিনিকের ভিতরে গেলাম। সেখানে একজন ডাক্তারকে পরিচিত লাগছে। কোথায় যেন দেখেছি, মনে পড়ছে না। হ্যাঁ, মনে পড়েছে, এটা তো আনিশাদের ফ্যামিলি ডাক্তার। আমার ভালোই হলো, আমি সহজেই জানতে পারবো। আর ওনার সাথে আমার সম্পর্কটাও ভালো। আমি আর কোনো কিছু না ভেবেই চলে গেলাম ডাক্তার আঙ্কেলের কাছে। আমি সামনে এগোতে লাগলাম। ডাক্তার আঙ্কেল আমাকে দেখেই, আরে রাফি, কেমন আছো? তা কি মনে করে আমার এখানে? আসলে আঙ্কেল, আমার একটা খুব জরুরি কাজ আছে। তা তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? আঙ্কেল, আপনিই পারবেন আমাকে সাহায্য করতে। আচ্ছা বলো, কি জানতে চাও? আমি দেখলাম আনিশা আর চাচি আসছিল আপনার কাছে। চাচি কি অসুস্থ, নাকি অন্য কোনো কারণে আসছিল আপনার কাছে, নাকি আনিশার কিছু হয়েছে? আঙ্কেল, কিছু হয়েছে কি? আসলে বাবা, কি বলবো তোমাকে, আর কিভাবেই বলবো সেটা বুঝতে পারছি না। আঙ্কেল, হিয়ালি না করে আমাকে সব কিছু বলেন।